السلام عليكم ورحمة الله وبركاته. ربي زدني علما، ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير. صدق الله العظيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আমাদের ইসিজি কোর্সের টোটাল 7টা ক্লাস শেষ হয়েছে। আজকের এই ক্লাসটা আসলে 8ম নাম্বার ক্লাস, বিষয়টা এরকম নয়, এটা মাঝখানেরই একটা ক্লাসের একটা অংশ, যেখানে বলেছিলাম আমরা কিছু স্পেশাল বিষয় নিয়ে একটা আলাদা ক্লাস দেখব। ইনশাল্লাহ আজকের ক্লাস দিয়েই আমাদের এই কোর্সের সমাপ্তি হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আজকে আসলে কি কি আছে। যারা ইতিপূর্বে ইসিজির বেসিক সম্পর্কে ধারণা চলে আসছে তারা আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আর যারা এখনো বেসিক সম্পর্কে তেমন কোনো ধারণা নাই তাদের কিন্তু আজকে ক্লাসটা বোঝা খুবই কঠিন হয়ে যাবে। এজন্য যারা বেসিক ক্লাসগুলো দেখেছো এবং বুঝেছো, আশা করি তারা আজকের এই ক্লাসটা বুঝবে। তো চলো আমরা আজকের ক্লাসটা একটু কন্টিনিউ করি। আমাদের আজকের ক্লাসটা দেখতে আসো যে এটা হলো একটা স্পেশাল ক্লাস। এটা আসলে স্পেশাল কিছু ইসিজি নিয়ে এখানে কথা বলা আছে। তো আজকের এই স্পেশাল ইসিজিতে পূর্বের যে আলোচনাগুলো ছিল এগুলার একটা সম্মিলিত রূপ ইনশাল্লাহ এখানে দেখা হবে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি আজকে কি কি আছে। আমরা বেশি সময় কথা বলবো না, ইনশাল্লাহ 30 মিনিটের মধ্যেই আমরা ক্লাসটাকে সমাপ্তি করার চেষ্টা করব। দেখো, প্রথম যেটা আছে সেটা হলো ইনফিরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। ঠিক আছে, এখন ইনফিরিয়র এমআই এর জন্য আমরা কি কি জানি এটা কিন্তু এখানে নতুন না। তারপরে দেখো এখানে আমরা বলেছি যে ইসিজি ফিচার অফ ইনফিরিয়র এমআই। ইনফিরিয়র এমআই সাধারণত আমরা লিড 2, 3 এভিএফ এ দেখি। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমরা এমআই সাধারণত কি কি ফিচার দেখি। আমরা কিন্তু 3টা ফিচার দেখি, তার মধ্যে একটা হলো এসটি ইলিভেশন, তাই না? একটা হলো এসটি ইলিভেশন, 2 নাম্বার হলো প্যাথোলজিক্যাল বা কিউএফ অ্যাপিয়ার, তারপর 3 নাম্বার যেটা আমরা দেখি সেটা হলো টি ইনভার্সন। রাইট, মানে এটা হলো একটার পর একটা আসবে। তো মেইনলি আমরা প্রথমটা দেখে মোটামুটি বুঝে যাওয়ার চেষ্টা করি যে এসটি ইলিভেশন আছে কিনা। এখন ইনফিরিয়র এমআই যেহেতু, তাহলে এমআই অনুযায়ী কিন্তু আমাদের লিড অনুযায়ী সেটা কিন্তু বিভিন্ন হবে। যেমন আমরা ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে লিড 2, 3 এভিএফ দেখি। এরপরে হলো আমরা ল্যাটারাল এমআই এর ক্ষেত্রে 1 এবং এভিএল দেখি। এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে জানা হয়ে গেছে। তাহলে ইনফিরিয়র এমআই মানে লিড 2, 3 এভিএফ এ আমরা এসটি এলিভেশন পাবো। ঠিক আছে, এই হলো আমাদের মূল বিষয়। আচ্ছা, দেখো তাহলে আমাদের এখানে 2টা বিষয় আছে, একটা হলো ইনফিরিয়র এমআই আর একটা আসছে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। তাহলে আমরা 2 ধরনের ফিচার এখানে পাবো। একই সাথে একই সিজিতে আমরা কিভাবে ইনফিরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আমরা ডিটারমিনেশন করব সেটা একটু বোঝার চেষ্টা করি এখানে। দেখো তাহলে প্রথমে ইনফিরিয়র এমআই এর জন্য আমরা ফিচার গুলো লিখেছি এখানে রেড মার্কিং করা। লিড 2, 3 এবিএফ এসটি এলিভেশন থাকবে, এরপরে রেসিপ্রোক্যাল চেঞ্জ থাকবে। রেসিপ্রোক্যাল চেঞ্জ বলতে আসলে কি বোঝায়? আমাদের লিড কিন্তু 2, 3 এবিএফ একদিকে আর একটা হলো 1 এভিএল আর একদিকে। যদি 2, 3 এবিএফ এ এসটি এলিভেশন থাকে তাহলে 1 আর এভিএল এ এসটি ডিপ্রেশন থাকবে। এটাই হলো আমাদের রেসিপ্রোক্যাল চেঞ্জ। ঠিক আছে, আবার যদি ল্যাটারাল এমআই বলি তাহলে 1 এভিএল এ এসটি এলিভেশন থাকবে, 2, 3 এভিএফ এ কিন্তু এসটি ডিপ্রেশন থাকবে। মানে যেখানে তুমি এসটি এলিভেশন পাবা তার অপর লিড গুলাতে, অপর সাইডের লিড গুলাতে ইনফিরিয়র হলে ল্যাটারালে, ল্যাটারাল হলে ইনফিরিয়রে। তাহলে যেহেতু ইনফিরিয়র এমআই তাহলে আমরা এসটি এলিভেশন পাবো 2, 3 এভিএফ এ আর রেসিপ্রোক্যাল চেঞ্জ পাবো আমরা 1 এবং এভিএল এ। বোঝা গেছে? আচ্ছা, এতটুকু আশা করি বোঝা গেছে। তাহলে ইনফিরিয়র এমআই দেখো, তাহলে এই সিরিজে ইনফিরিয়র এমআই আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই যেটা হলো লিড 2, এটা হলো লিড 3 আর এটা হলো এবিএফ। ঠিক আছে, দেখো এই যে এখানেও এসটি এলিভেশন আছে। আমরা যদি এটাকে বেসলাইন চিন্তা করি, তাহলে কিন্তু এই যেটা হলো আর, এই যে নিচের দিকে নামতে ছিল কিন্তু নামে নাই, এই যে আবার উপর দিকেই চলে গেছে। তো এখানে কিন্তু এসটি এলিভেশন আছে। 3-এ দেখো এটা হলো 3 নাম্বার লিড, তাহলে এখানেও একই অবস্থা, এই যে আর উঠতেছে কিউআরএস কমপ্লেক্সের আর, এই যে নিচের দিকে নামতেছিল কিন্তু নামে নাই, আবার এখান থেকে কিন্তু এখানে মোড় নিয়ে চলে গেছে।
তো এখানেও কিন্তু আমাদের এসটি এলিভেশন আছে, তাহলে 2 এ পাইলাম, 3 এ পাইলাম, এরপরে এবিএফ এ আসো, দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা যদি বেস লাইন হয় তাহলে এখান থেকে কিন্তু আমাদের এসটি এলিভেশন আছে। সো আমরা 2 3 এবিএফ এ কিন্তু এসটি এলিভেশন পেয়ে গেছি। সো দিস ইজ ইনফিরিয়র এমআই কনফার্ম। ওকে, এখন এই যে যেটা আছে রেসিপ্রোকাল চেঞ্জ, নরমালি আমরা রেসিপ্রোকাল চেঞ্জ দেখি না, তবে দেখতে পারো, কোনো সমস্যা নাই, মূলত আমরা এসটি এলিভেশন দেখি। কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হবে, ঠিক আছে, যে ইসিজি শোয়িং এসটি এলিভেশন লিড 2 3 এবিএফ এন্ড রেসিপ্রোকাল চেঞ্জ লিড 1 এভিএল। এখন রেসিপ্রোকাল চেঞ্জ সবসময় থাকবে বিষয়টা এরকম না, তবে মোস্ট কেসেই থাকে। এখন দেখো ওয়ানে দেখো, এই যে দেখো এসটি, আর এই যে দেখো এভিএল এ তো মার্কিং করে রাখছি এখানে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এসটি ডিপ্রেশন, এটা যদি বেসলাইন হয়, বেশি যে এসটি ডিপ্রেশন হয়েছে তা না। এখানে দেখো এই যে এখানে একই অবস্থা, এই যে এসটি ডিপ্রেশন, বাট এখানে দেখো এখানে কিন্তু প্রমিনেন্ট, একদম প্রমিনেন্ট হয়ে আছে, তাহলে এটা কিন্তু এসটি ডিপ্রেশন, ঠিক আছে। ওকে, তাহলে এসটি ডিপ্রেশন পাইলাম 1 এবং এভিএল, দিস ইজ রেসিপ্রোকাল চেঞ্জ, এন্ড 2 3 এভিএফ এ পাইছি আমরা এসটি এলিভেশন। সো দিস ইজ ইনফিরিয়র এমআই এর ইন্ডিকেটর। তাহলে আমরা ইসিজি তে কি পাইলাম? ইসিজি তে আমরা পাইলাম হলো ইনফিরিয়র এমআই। আশা করি এতটুকু বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমরা ইনফিরিয়র এমআই কিন্তু এখান থেকে মোটামুটি কনফার্ম হয়ে গেছি। এখন আসলে ওই যে সাথে যে আরেকটা আছে স্পেশাল ইসিজির বিষয়টা, শুধুমাত্র ইনফেরিয়র এমআই দিয়ে তো হবে না, ইনফেরিয়র এমআই তো এর আগে আমরা আলোচনা করছি। তাহলে স্পেশালিটি কি? স্পেশালিটি হলো ওই যে পাশে একটা আছে, সেটা হলো তোমার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। এখন একটা জিনিস একটু চিন্তা করো, রাইট ভেন্ট্রিকল আসলে আমাদের নর্মাল এক্সিসের কোন পাশে ছিল, বা আমরা যে লিড, চেস্ট লিড গুলা বসিয়েছিলাম 1 এভিএল 2 3 এভিএল কোন পাশে ছিল সেটা একটু খেয়াল করো। তাহলে আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি, দেখো, তাহলে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এর ফিচার কি হবে তার আগে একটু খেয়াল করো, একটু আমরা আগে অন্য জায়গায় দেখে আসি। চলো, দেখো, এই যেটা হলো আমাদের ইসিজি পিডিএফ 2। এখানে একটু খেয়াল করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো বুঝবে কেন আমরা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন বলতেছি। দেখো, এই যে লিড 3, এই যে এভিএফ, এই যে 2, এগুলা কিন্তু ইনফিরিয়র এমআই ইন্ডিকেট করে, তাই না? আর হলো এই যে 1, সরি, হ্যাঁ এটাই 1, এই যে 1 আর হলো এভিএল, এটা কিন্তু ল্যাটারাল এমআই ইন্ডিকেট করে, ঠিক আছে। এখন আমরা কিন্তু ওইখানে কি বলছি, রাইট ভেন্ট্রিকল এর ইনফ্রাকশন। এখন একটু চিন্তা করে দেখো তো, রাইট ভেন্ট্রিকল, এটাই তো রাইট ভেন্ট্রিকল, এটা হলো লেফট ভেন্ট্রিকল, এটা হলো রাইট এট্রিয়াম, এটা হলো লেফট এট্রিয়াম। এখন রাইট ভেন্ট্রিকলের কাছাকাছি কোন লিড আছে? লিড 3 নাকি লিড 2 নাকি এভিএফ? আমরা যদি ইনফেরিয়র সারফেসটুকু শুধু চিন্তা করি, ল্যাটারাল সারফেসে তো রাইট ভেন্ট্রিকল নাই, কিন্তু যদি শুধু ইনফেরিয়র লিড গুলার মধ্যে চিন্তা করি, লিড 2 3 এভিএফ, কোনটাতে আমাদের, মানে কোন লিডটা সবচেয়ে আমাদের রাইট ভেন্ট্রিকলের কাছাকাছি আছে? লিড 3। তার মানে আমরা লিড 3 তে যে চান্সটা পাবো, 2 এবং এভিএফ এ কিন্তু সেই চান্সটা পাবো না যদি রাইট ভেন্ট্রিকল ইনফ্রাকশন হয়। আবার বলতেছি, খেয়াল করো, যেহেতু আমাদের রাইট ভেন্ট্রিকলের কাছাকাছি লিড 3, মাইন্ড ইট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বিষয়, যে লিড 2 আর লিড 3, লিড 2 3 এভিএফ তো একদম ডিরেক্ট দেখা যাচ্ছে মাঝ বরাবর যাচ্ছে, তারপরেও আমরা সামান্য বলতে পারি যে রাইট ভেন্ট্রিকলের উপরে আছে, ঠিক আছে। কিন্তু লিড 2 আর 3 এর মধ্যে যদি বলি কে সবচেয়ে কাছাকাছি আছে, লিড 3। তার মানে রাইট ভেন্ট্রিকুলে যদি কোনো সমস্যা হয়, কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম হয়, সবচেয়ে বেশি প্রমিনেন্ট প্রবলেমটা আমরা পাবো হলো লিড 3 তে। ওকে, তাহলে আমরা কোথায় পাবো এতটুকু কিন্তু আমরা বুঝে গেলাম। এখন আসলে আমরা আবার আগের পিডিএফটাতে ফিরে যাই, তাহলে এখন বুঝতে পারবো। দেখো, দেখো, আমরা যদি এখন বোঝার চেষ্টা করি যে আমাদের এখানে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন বলছে, তাহলে এখানে ফিচার কি কি পাবো? তাহলে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের ক্ষেত্রে মোর এসটি এলিভেশন, দিস ইজ রেড মার্কিং লাইন, মোর এসটি এলিভেশন পাবো কোথায়? লিড 3 দেন লিড 2। আবারও বলতেছি, লিড 3 তে আমরা যে পরিমাণ এসটি এলিভেশন পাবো, লিড 2 তে তার চেয়ে কম পাবো, এটাই হলো মূল কথা। আরো সহজ ভাবে বললে, লিড 3 তে এসটি এলিভেশন লিড 2 এর এসটি এলিভেশনের চেয়ে অনেক বেশি হবে। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে, মোর এসটি এলিভেশন ইন লিড 3 দেন লিড 2। কেন? কারণ হইতেছে লিড 3 কিন্তু আমাদের রাইট ভেন্ট্রিকুলের কাছাকাছি থাকে। ওকে,
আর রাইট চেস্ট লিড চেঞ্জ পাবো আমরা। রাইট চেস্ট লিড নর্মালি যদি বলি তাহলে এটাকে যেখানে লেখা আছে V4R, অথবা এটাকে এইভাবে বলতে পারো লিড 4, 5 আর হলো 6। এটাকে চেস্টের রাইট সাইডে বসিয়ে আসলে দেখা হয়। তো সহজভাবে মনে রাখলে সেটাকে B4R, মানে 4 নাম্বার লিডটাকে একই বরাবর 4 নাম্বার লিড বা 4 নাম্বার ইলেকট্রোড আমাদের কোন জায়গায় থাকে, চেস্টের লেফট সাইডের যে জায়গায় থাকে রাইট সাইডে সেই একই জায়গায় বসিয়ে যে ইসিজি চান্সটা পাবো সেটাই হলো আমাদের এই যে B4R ইন্ডিকেট করা। তো নর্মালি আমরা 4টা লিডই কিন্তু বসিয়ে থাকি, B4, B5, B6 নর্মালি লেফট সাইডে থাকে, আমরা রাইট সাইডে এই লিড গুলা বসিয়ে আমরা সাধারণত এই চেঞ্জ গুলা দেখে থাকি। তাহলে এই দুইটা ফিচার আমরা দেখবো, তার মধ্যে প্রথমটা পেয়ে গেলে আমাদের দ্বিতীয়টা দেখার আর কোনো প্রশ্নই আসে না, দেখার সুযোগও নাই সাধারণত। যদি কেউ দেখতে চাই দেখতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমরা দুইটাই মনে রাখবো। তবে যদি আমরা ইসিজি দেখেই বুঝতে চাই যে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা, তাহলে কিন্তু আমরা এই প্রথম ফিচারটাই দেখবো। তাহলে ইনফেরিয়র এমআই এর সাথে সাথে কিন্তু আমরা লিড 3 এবং 2 এর মধ্যে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। দেখো এটা হলো লিড 2 আর এটা হলো লিড 3। আমি যদি একটু এটাকে মুছে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা এরকম হবে। দেখো দেখো এটা হলো লিড 2 আর এটা হলো লিড 3। চিন্তা করে দেখো তো এসটি এলিভেশন সবচেয়ে বেশি কোথায় আছে? এসটি এলিভেশন সবচেয়ে বেশি এখানে। দেখো এই যে এখানে মার্কিং করা নাই, তো এখানে আরো ভালো বুঝবে। এটা যদি বেজ লাইন হয়, তারপরে এটা যদি বেজ লাইন হয়, তাহলে এই এতটুকু আর হলো এখানে এতটুকু, কোন জায়গায় সবচেয়ে এসটি এলিভেশন বেশি আছে? অবশ্যই লিড 3 তেই এসটি এলিভেশন বেশি আছে, ঠিক আছে। তো এই লিড 2, 3 দেখে আমরা মোটামুটি ধারণা করতে পারবো যে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে। এখন এটা কনফার্ম হওয়ার জন্য সেকেন্ড অপশনটা কমপ্লিট করতে পারো, যে রাইট এসটি লিড বসিয়ে আমরা সেখানে এসটি এলিভেশন দেখবো মোর দেন 1 মিলিমিটারের চেয়ে বেশি হবে। তো নর্মালি আমরা চেঞ্জ পাইলে সেখানে বুঝবো। দেখো এই যে এখানে B4 এ আসা, B4 এ তো বুঝতেই আছো, এই যে দেখো এটা যদি আমাদের বেজ লাইন হয় তাহলে এখানেও কিন্তু এই যে আমাদের চেঞ্জটা চলে আসছে, ঠিক আছে। তো নর্মালি দুইটা ইন্ডিকেটরই আমরা দেখবো, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বি, মানে 2 এবং 3 এর মধ্যে কম্পেয়ার করব, সাথে আমরা B4R, B4R, B4 মানে 4 নাম্বার লিড, আর মানে রাইট সাইড, 4 নাম্বার লিডটাকে রাইট সাইডে বসিয়ে আমরা চেঞ্জটাকে মেজারমেন্ট করব। ওকে, এই ছিল আমাদের ইনফেরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। তাহলে ইনফেরিয়র এমআই এর সাথে সাথে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন থাকতে পারে। এখন রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন থাকলে আর কিন্তু কিন্তু আলাদা কিছু মেজার নিতে হয়, যেমন পেশেন্ট শকে থাকতে পারে, তাকে আইভি ফ্লুইড মানে দেওয়া লাগতে পারে। এরকম কিছু মেজার আছে যেগুলা ট্রিটমেন্ট প্রোটোকল থেকে জেনে নিও, ঠিক আছে। তো আমরা পরবর্তী সিরিজে চলে যাচ্ছি। এখন দেখো একটু খেয়াল করো, এলভিএস মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে স্ট্রেইন শব্দটা আছে, একটু বোঝার চেষ্টা করো আসলে স্ট্রেইন শব্দ মানে কি। আচ্ছা, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে কি? এটা হলো লেফট রাইট দুইটা ভেন্ট্রিকলই যদি আমরা এখানে ড্র করি, এটা হলো লেফট ভেন্ট্রিকল, এটা হলো রাইট ভেন্ট্রিকল, তাই না? সাথে স্ট্রেইন বলছি, স্ট্রেইন বোঝার জন্য আমাদের একটু এয়ারটা আঁকাইতে হবে। আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে এয়ারটা এইভাবে উঠে, তাই না? উঠলো, দেখো লেফট ভেন্ট্রিকল থেকে এয়ারটা আসলো। এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কি কি কারণে হতে পারে একটা জিনিস চিন্তা করো তো। এখানে কি থাকে আমাদের সেমিলোনার ভালভ, দ্যাট মিন্স এওয়ার্টিক ভালভ, আর রাইট ভেন্ট্রিকলে থাকে তো পালমোনারি। আমরা রাইট ভেন্ট্রিকল নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি লেফট ভেন্ট্রিকল নিয়ে। তো আমাদের লেফট ভেন্ট্রিকলের এওয়ার্টিক ভালভ, সেমিলোনার এওয়ার্টিক ভালভ, এটা যদি স্টেনোসড হয়ে যায়, দ্যাট মিন্স এওয়ার্টিক স্টেনোসিস যেটাকে আমরা বলে থাকি, যদি স্টেনোসিস হয়ে যায় তাহলে কিন্তু এর ভিতর দিয়ে বেশি পরিমাণে ব্লাড যেতে পারবে না। যখনই যেতে পারবে না তখনই কিন্তু আমাদের এই লেফট ভেন্ট্রিকলের উপর একটা প্রেসার তৈরি হবে, এবং এই লেফট ভেন্ট্রিকলটা আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিন্তু এক সময় হাইপারট্রফি হয়ে যাবে। এটা হলো এওয়ার্টিক স্টেনোসিস, এএস। এখানে কি কি মার পাওয়া যায় এটা কিন্তু সিবিএস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপরে আসো যদি এওয়ার্টিক রিগার্জিটেশন হয়, ওই একই ঘটনা। ধরো এই দিক দিয়ে ব্লাড যাওয়ার কথা নরমালি, কিন্তু আমাদের এই বাল্বটা ইনকম্পিটেন্ট থাকার কারণে আমাদের ব্লাডটা কিন্তু ব্যাক ফ্লো হচ্ছে, দ্যাট মিন্স আবার লেফট ভেন্ট্রিকলে ফিরে আসছে। দিস ইজ এওয়ার্টিক রিগার্জিটেশন। এখানেও কিন্তু আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। এখন এই যে এএস আর হলো এআর, এই দুইটার মধ্যে আমরা যদি বলি একটা হলো প্রেসার, আরেকটা হলো, সরি এখানে একটা আর হবে, আরেকটা হলো ভলিউম।
এই দুইটার পাশে যদি আমরা লিখি ওভারলোড, দ্যাট মিনস একটা হলো প্রেসার ওভারলোড আর একটা হলো ভলিউম ওভারলোড। কোনটাতে প্রেসার ওভারলোড হবে আর কোনটাতে ভলিউম ওভারলোড হবে একটু চিন্তা করো। প্রেসার ওভারলোড কোথায় হবে? আচ্ছা, প্রেসার ওভারলোড তো তখনই হবে যখন কোন ন্যারোয়েস্ট পয়েন্ট দিয়ে বা ন্যারোয়েস্ট কোন রাস্তা দিয়ে বেশি পরিমাণে ব্লাড যেতে চাইবে। আর ন্যারোয়েস্ট কোন জায়গায় হয়? অ্যাওর্টিক স্টেনোসিসে। দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের প্রেসার ওভারলোড হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, আমি আবার বলতেছি, খেয়াল করো, অ্যাওর্টিক স্টেনোসিস মানে হইতেছে এটা যদি অ্যাওর্টা হয় স্টেনোস্ট হয়ে গেছে মানে সংকুচিত হয়ে গেছে, তাহলে এর ভিতর দিয়ে বেশি ব্লাড বা নর্মাল ব্লাডই যদি যাইতে চায়, আগে যেই পরিমাণ ক্যানেল দিয়ে ফাঁকা জায়গা দিয়ে ব্লাড যাওয়ার চেষ্টা করছে, এখন তো সেই পরিমাণ ফাঁকা জায়গা ভিতরে নাই, লুমেনটা তো ন্যারো হয়ে গেছে। এখন তো সেই আগের পরিমাণে ব্লাড তো যেতে পারবে না। যদি যেতে না পারে তাহলে কি আমাদের লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যাবে। আগে 50 ml ব্লাড পাঠাইতে পারলে এখন 50 ml পাঠাতে পারছে না। এখন বেশি পরিমাণে পাঠাইতে গেলে মানে ওই 50 ml পাঠাইতে গেলে নেরোয়েস্ট পয়েন্ট দিয়ে তাহলে বেশি পরিমাণে প্রেসার ক্রিয়েট হয়ে যাবে এখানে। দ্যাট মিনস এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এওরটিক স্টেনোসিসে আমরা কিন্তু নরমালি প্রেসার ওভারলোড পাবো। এতটুকু ক্লিয়ার? এখন এওরটিক রিগার্জিটেশন খেয়াল করো, এখানে ব্লাড আছে, এই আমাদের লেফট ভেন্ট্রিকলে ব্লাড আছে। তাহলে লেফট ভেন্ট্রিকলে ব্লাড থাকার কারণে এমনি তো এখানে ব্লাড, এরপর যদি এওরটিক রিগার্জিটেশন হয় আরো ব্যাক ফ্লো হয়, তাহলে কিন্তু এখানে কি আরো ভলিউম বেড়ে যাবে। দ্যাট মিনস এওরটিক রিগার্জিটেশনে কিন্তু আমরা ভলিউম ওভারলোড পাবো। ঠিক আছে, এটাই দেখবা ওই যে আমাদের অ্যাপেক্স বিটের কিন্তু বিভিন্ন ক্যারেক্টার আছে, থার্স্টিং, হিভিং, তারপরে হলো আরো কয়েকটা আছে না, এর মধ্যে আমাদের হিভিং মানে কি প্রেসার ওভারলোড, ওইখানে গিয়ে দেখবা কিন্তু এওরটিক স্টেনোসিস লেখা আছে। আর ভলিউম ওভারলোডে গিয়ে দেখবা কিন্তু এওরটিক রিগার্জিটেশন লেখা আছে। ফাঁকি একটু একটু বলে নিলাম, কাজে লাগবে। যে অ্যাপেক্স বিটের হিভিং মানে অনেক প্রেসার, হেভি থেকে হিভিং মনে রাখতে পারো। তাহলে এওরটিক স্টেনোসিসে প্রেসার ওভারলোড পাবো আর এওরটিক রিগার্জিটেশনে কিন্তু ভলিউম ওভারলোড পাবো। এওরটিক স্টেনোসিস হইতেছে হিভিং টাইপের অ্যাপেক্স বিট পাবো। ঠিক আছে, তো হিভিং এর কি কি ফিচার ছিল এটা অবশ্যই জানো। সেটা ছিল ফোর্সফুল, তারপরে হচ্ছে ফিঙ্গার ইলিভেশন করে ফেলবে, তারপরে ফাস্ট স্টেনে থাকবে, এরকম অনেকগুলো ফিচার ছিল। যাই হোক, আমরা ওদিকে না যাই। তো ফাঁকে আমরা একটু এইটুকু বলে নিলাম, আসলে এটা দরকার এই জন্য এখানে একটু বলে নিলাম। তাহলে এওরটিক স্টেনোসিস আমরা প্রেসার ওভারলোড পাবো। এখন আসো এই যে স্ট্রেন, আমরা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ফিচার জানি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার কিন্তু আমরা অলরেডি বিগত ইসিজি ক্লাসগুলোতে বলে ফেলছি। এখন স্ট্রেন নেই কিন্তু আমাদের মাথা ব্যথা, ওই যে লেন্স লাগানো যে এইটুকু নিয়ে মাথা ব্যথা। স্ট্রেনটা তাহলে কি ইন্ডিকেট করে, প্রেসার ওভারলোড নাকি ভলিউম ওভারলোড? স্ট্রেন মানে কি আসলে বলো তো? চাপ না? হ্যাঁ, এই যে প্রেসার মানেও কিন্তু চাপ, তার মানে স্ট্রেন মানেও চাপ, প্রেসার মানেও চাপ। এখন ঘটনা হইতেছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এর সাথে স্ট্রেন আমরা চিনবো কিভাবে? দেখো এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের বোঝানো আছে। তাহলে দুইটা, একটা হলো স্ট্রেইনের জন্য আর একটা হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য। এটা আমরা অলরেডি বিগত ইসিজি ক্লাসগুলোতে বলছি যে এস ইন বি1 এবং আর ইন বি5 এই দুইটার মধ্যে যদি আমাদের যোগফল মোর দেন 35 মিলিমিটার হয় তাহলে সেটাকেই কিন্তু আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলবো। দেখো আমরা একটু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখে আসি। এই যেটা হলো বি5 আর এটা বি6, যে কোনো একটা নাও, ধরো আমরা বি6 নিলাম, কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি বেজ লাইন হয় তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে এখানে, তাহলে 4 5 20 মিলিমিটার এখানে আছে। এটা হলো বি5, সরি বি6। আর বি1 এ খেয়াল করো, বি1 এর এস খেয়াল করো, এই যেটা হলো আমাদের আর, এই যে নিচের দিকে নেমে আসছে এটা হলো আমাদের এস। তাহলে যদি আমরা হিসাব করি এখান থেকে, তাহলে একটা, দুইটা, তিনটা, এই যে নিচে আসছে তাহলে 3.5, দ্যাট মিনস 3 5 15, আমি 17 ঘর নিতে পারি এখানে। তাহলে 17 আর 20 কত হইতেছে? 17 প্লাস 20 আমাদের আসতেছে হলো 37। দ্যাট মিনস আমাদের কিন্তু শর্ত পূরণ হয়ে গেছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি শর্ত পূরণ হয়ে গেছে। অথবা এই যে বি5 এও যদি হিসাব করো দেখবে এখানে একই অবস্থা, আরো বেশি হবে এখানে। এখানে যে আমরা এক ঘর না ধরে হাফ ঘর চিন্তা করি, তাহলে 1 2 3 4, এখানে হাফ আর এই যে এখানে হাফ, তাহলে 5টা। তাহলে 5 5 25, আর এখানেও যদি চিন্তা করি 17, তাহলে 25 আর 17 কিন্তু আমাদের মোর দেন 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 37 ধরলেও আমাদের শর্ত পূরণ হয়ে যাচ্ছে, মোর দেন 40 ধরলেও কিন্তু শর্ত পূরণ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেয়ে যাচ্ছি।
এখন এর সাথে যদি স্ট্রেন থাকে, দ্যাট মিনস প্রেসার ওভারলোড থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে যদি আমাদের অ্যাওর্টিক স্টেনোসিসের ফিচার থাকে, প্রেসার ওভারলোড বা স্ট্রেন থাকে, তখন কি পাবো? তখন একটু খেয়াল করো, এই যে লেফট ভেন্ট্রিকলে আমাদের নর্মাল চেস্ট লিড বা চেস্ট ইলেকট্রোড আর হইতেছে আর্ম ইলেকট্রোড। কি কি থাকে এখানে? ওয়ান থাকে আর হইতেছে এভিএল থাকে, তাই না? আর যদি আমরা চেস্ট ইলেকট্রোড বলি তাহলে নর্মালি বি5 থাকে আর বি6 থাকে। তাহলে আমরা কিন্তু এই যে বি5 বি6 আর ওয়ান আর এভিএল এই কিন্তু চেষ্টা পাবো। আগেরটাতে যেমন রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আমরা লিড 3 তে পাইছিলাম, কারণ কিন্তু আমাদের এই যে এখানে ছিল লিড 3টা, এই জন্য কিন্তু লিড 3 তে পাইছিলাম। এখনো একই অবস্থা, যেহেতু সমস্যাটা লেফট ভেন্ট্রিকলে, এই জন্য আমরা পাবো ওয়ান এভিএল সাথে বি5 বি6। ক্লিয়ার? আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে আমরা এসটি ডিপ্রেশন পাবো বি5 বি6 ওয়ান এভিএল। একটু সোজাভাবে মনে রাখো, এখানে লেখার সময় একটু উল্টা হয়ে গেছে, ওয়ান এভিএল বি5 বি6, এভাবে একটু মনে রাখো, ঠিক আছে? তাহলে এসটি ডিপ্রেশন পাবো ওয়ান এভিএল বি5 বি6, বি5 বি6 এ এবং বি1 এর এস এ আমরা দেখবো হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে এটা কিন্তু কমন। বি5 বি6 এ আমরা এলভিএইচ দেখবো, সাথে স্ট্রেইনও দেখবো, সাথে ওয়ান এভিএল এ আমরা স্ট্রেইনটা দেখে নিব, ঠিক আছে? আর এটার জন্য তাহলে হলো আমাদের একটা ফিচার, আর দুই নাম্বার ফিচার হলো অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন। এই কথাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন না হলে কিন্তু স্ট্রেইন আমরা বলতে পারবো না। এখন অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন মানে কি? অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন মানে হলো, ধরো এটা যদি আমাদের একটা কিউআরএস কমপ্লেক্স হয়, তাহলে ইনভার্সন হয়েছে, তাহলে এসটি ডিপ্রেশন হয়েছে। প্রথমে আমরা এসটি ডিপ্রেশন আঁকাইলাম, এই যে এস, এরপর টিটাকে যদি আঁকাই, যে টি নিচের দিকে নামতেছে, তাহলে নর্মালি যদি টি সমান থাকে, ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড স্লোপ যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা সিমেট্রিক্যাল বলবো। কিন্তু নামার সময় এতটুকু, কিন্তু উঠার সময় দেখো এই যে এত বড় হয়ে গেছে। দিস ইজ এসটি ডিপ্রেশন। এর মধ্যে এই যে এতটুকু খেয়াল করো, এই যে এতটুকু হলো টি ইনভার্সন। এর মধ্যে এই যে নিচে যেটা নামতেছে এটা, আর উপরে যেটা উঠতেছে এটা, এই দুইটার মধ্যে দেখো তো দুইটা কি সমান হয়েছে? না, সমান কিন্তু হয় নাই। তাহলে যদি সমান না হয় সেটাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন। তাহলে এই অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন, দ্যাট মিন্স আপওয়ার্ড স্লোপ গ্রেটার দেন ডাউনওয়ার্ড স্লোপ, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন। এবং এই দুইটা ফিচার যখন মিট করবে তখন সেটাকে আমরা বলবো স্ট্রেন। যদি সিমেট্রিক্যাল থাকে সেটাকে আমরা স্ট্রেন বলবো না, সেটাকে আমরা ভলিউম ওভারলোড বলবো, দ্যাট মিন্স এওর্টিক রিগার্জিটেশন। বুঝাইতে পারছি? তাহলে এ এস এ আর আমি কিন্তু এফ এক্স বিটও বলে ফেলছি, এখানে ইসিজি ফিচারও বলে ফেলছি। ইসিজি ফিচার দেখে আমরা কিভাবে বুঝবো সেটা আসলে স্ট্রেন নাকি ভলিউম ওভারলোড? যদি অ্যাসিমেট্রিক্যাল থাকে স্ট্রেন, যদি সিমেট্রিক্যাল থাকে সেটা বলবো ভলিউম ওভারলোড। আশা করি ক্লিয়ার। চলো এখন ইসিজি ফিচারটা একটু মিলিয়ে নেই, হ্যাঁ? যদি না বোঝো একটু ইসিজিটাকে পজ করে পিছন দিকে ব্যাক করে আবার একটু শোনার চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। দেখো তাহলে আমরা এই যেটা হলো বি5, এটা হলো বি6 এর এসটি ডিপ্রেশন। তাহলে এসটি ডিপ্রেশন পাইলাম। এখন এই যে টি এর মধ্যে একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো, যে টিটা নিচের দিকে নামতেছে আবার উপর দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে আবার উপর দিকে উঠতেছে। তাহলে নিচের দিকে যতটুকু নামছে উপরের দিকে কি সেম? না, বরং আপওয়ার্ড স্লোপটা কিন্তু অনেক বেশি। এটাতেও খেয়াল করো, এই যে নিচের দিকে যা নামতেছে উপরের দিকে কিন্তু তার চেয়ে বেশি। দ্যাট মিন্স আমরা কিন্তু এরকম পাবোই, ঠিক আছে? এটার চেয়ে এটা কিন্তু বড় হবে, ঠিক আছে? যদি এরকম অ্যাসিমেট্রিক্যাল থাকে বি5 বি6 এবং এই যে বি1 ও দেখতে পারো, দেখো সরি লিড 1 আর এভিএল ও দেখতে পারো, এখানেও টি এসটি ডিপ্রেশন থাকবে। নরমালি আমরা বি5 বি6 এ অ্যাসিমেট্রিক্যাল চেঞ্জটা দেখতে পাবো। তাহলে কি কি বললাম? দেখো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এর জন্য আমরা বি5 বি6 আর বি1 এর এস, বি5 বি6 এর আর বি1 এর এস টাকে যোগ করে যদি 35 এর বেশি পাই তাহলে সেটা বলবো এলভিএইচ। এর সাথে ওয়ান এভিএল বি5 বি6 এদের মধ্যে যদি আমরা এসটি ডিপ্রেশন পাই, সাথে বি5 বি6 এ যদি আমরা টি এর ইনভার্সন সাথে অ্যাসিমেট্রিক্যাল থাকতে হবে, দ্যাট মিন্স ডাউনওয়ার্ড আপওয়ার্ড স্লোপটা সেম হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো স্ট্রেন। আর যদি সেম হয় সেটার ক্ষেত্রে আমরা বলবো হইতেছে ভলিউম ওভারলোড, ঠিক আছে? আশা করি একটু বোঝা গেছে। এই যে সামান্য পেস লাগিয়ে দেওয়ার কারণে, মানে সামান্য ইসিজির সাথে পেস থাকার কারণে কিন্তু একটু পেস লাগতে পারে, তারপরে অনেক ইজি করে বললাম। আশা করি এটা বোঝার কথা। ওকে, তো চলো আমরা একটু পরবর্তী ইসিজি চলে যাই। আমাদের পরের ইসিজি আছে হলো
ইসকেমিয়া ভার্সেস এমআই। দেখো এটা অবশ্যই সবাই জানো। তো এমআই এর ফিচার তো আমরা বলে ফেলছি অলরেডি, তাই না? আমরা যদি এমআই এর ফিচারটা বলি তাহলে ইসকেমিয়া বুঝতে সুবিধা হবে। এমআই এর ফিচার ছিল এসটি এলিভেশন। ওকে, তারপরে প্রথম এটা একটাই যদি মনে রাখো তাহলে এটাই এনাফ। সাথে রেসিপ্রোকাল চেঞ্জ পাবা অপোজিট লিড গুলাতে, যেমন ইনফেরিয়র এমআই হলে লিড 2 3 এবিএফ এ এসটি এলিভেশন পাবা, 1 আর এভি এসটি ডিপ্রেশন পাবা। দিস ইজ রেসিপ্রোকাল চেঞ্জ। এর সাথে সাথে আমরা ওই তিনটা পয়েন্ট বলি না, এসটি এলিভেশন ফলোড বাই কিউ ওয়েব এপিআর ফলোড বাই এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন, এভাবে আমরা বলি না? তো এগুলো বলতে পারো, কোনো সমস্যা নাই, বাট এসটি এলিভেশনটাই কিন্তু আমরা মেইনলি দেখি, ঠিক আছে? এখন ইসকেমিয়াতে কি পাবো? ইসকেমিয়াতে নরমালি এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল একটা ইসিজি, এটা নেট থেকে নেওয়া নয়। এটা কিন্তু একদম রিয়েল একটা ইসিজি এখানে দেওয়া হয়েছে। আগের গুলাও রিয়েল ছিল কিন্তু কালার চেঞ্জ করা হয়েছিল, এটাতে কালার পর্যন্ত চেঞ্জ করি নাই, মানে শুধু ভালোভাবে বোঝার জন্য। ইসকেমিয়াতে কি পাবো? এমআই মানে তো এমআই, আর ইসকেমিয়া মানে তো ইসকেমিয়াই। এগুলার কিন্তু বাংলা অর্থ করা খুবই কঠিন, তাই না? এখানে আমরা এসটি ডিপ্রেশন পাবো অথবা টি ইনভার্সন পাবো, যে কোনো একটা পাবো। তো এখানে নরমালি আমরা এসটি এলিভেশন পাবো না। এসটি এলিভেশন পাওয়া মানে এমআই কনফার্ম, মাইন্ড ইট। আবার বলতেছি, এসটি এলিভেশন পাইছো মানেই তুমি সেখানে কনফার্ম। 2 নাম্বার এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন যদি পাও, এসটি এলিভেশন পাও নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে এটা হলো ইসকেমিয়া। এমআই মানে হইতেছে পুরোপুরি লুমেনটা ব্লক হয়ে গেছে, বা ব্লাড সাপ্লাই নিয়ার টু ক্লোজ, একদম প্রায় বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা। আর ইসকেমিয়া হলো ব্লাড সাপ্লাই কমে গেছে। তাহলে এসটি ডিপ্রেশন পাবো অথবা টি ইনভার্সন পাবো। সাথে রেস্ট ট্রোপোনিন আমরা 4 ঘন্টা পর কিন্তু মানে করবো এটা। এটা যদি কোশ্চেন করে যে তুমি ট্রোপোনিন কখন করবা, এই শব্দটা এইভাবে বলবা, এট লিস্ট 4 আওয়ার, ঠিক আছে? তাহলে ট্রোপোনিন চেঞ্জ পাবো, এসটি ডিপ্রেশন পাবো, টি ইনভার্সন পাবো, আর সাথে তো আমরা ক্লিনিক্যাল ফিচার হিসেবে চেস্ট পেইন পাবোই। দেখো এই যে এখানে বলা আছে, এখানে যদি প্রথমে ওই ইসিজি নরমালি যেভাবে রিড করো সেভাবে যদি দেখো, তাহলে লিড 1 আর এভিএল দেখো কোনো সমস্যা নাই নরমালি। এখানে সামান্য দেখানো হয়েছে, এটা নট সিগনিফিকেন্ট। 1 এর সাথে এভিএল কেন দেখছি বুঝতেছো তো? আগের ক্লাসগুলো যারা করছো তারা কিন্তু এগুলো বোঝার কথা। 2 3 আর এবিএফ একসাথে দেখবো। দেখো এখানে তেমন কোনো চেঞ্জ আমরা আসলে পাবো না। তারপরে এখানে এসটি ডিপ্রেশন দেখা যাচ্ছে, বলতে পারো 2 এবং এবিএফ এর ভিতরে এসটি ডিপ্রেশন আছে, মোটামুটি সিগনিফিকেন্টই বলতে পারো। আর এদিকে খেয়াল করো, এদিকে যদি আমরা দেখি, এই যে বি1 চিন্তা করো, এখানেও এসটি ডিপ্রেশন আছে। বি2 চিন্তা করো, এখানেও এসটি ডিপ্রেশন আছে। বি3 এখানেও এসটি ডিপ্রেশন আছে। বি5 এ তো প্রমিনেন্ট, সরি বি4 এ তো প্রমিনেন্ট, বি5 এও প্রমিনেন্ট, বি6 এও আছে। তার মানে মোটামুটি কিন্তু বি1 থেকে বি6 এ এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে? আর এখানে সামান্য চেঞ্জ আমরা পাইছি 2 এবং এভি, সরি এবিএফ এ, ঠিক আছে? তাহলে এখানে দেখো কোথাও কিন্তু এসটি ইলিভেশন নাই, যেহেতু এসটি ইলিভেশন। আচ্ছা, আবার কিন্তু এবিআর এর ভিতরে যে ডিপ্রেশন আছে এটা চিন্তা করো না, কারণ এই কিন্তু জন্মগত ভাবে এরকম। এটা তো জানো যে আর ওয়েবটা জন্মগত ভাবেই একটা লিডে কিন্তু উল্টা থাকে, সেটা হলো এবিআর। কেন সেটার ব্যাখ্যা আমরা ওই সময় দিয়েছিলাম। তাহলে এখানে আমরা এসটি ইলিভেশন পাই নাই, কিন্তু এসটি ডিপ্রেশন পাইছি। সো দিস ইজ আমাদের কি সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া। সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া অথবা শুধু ইসকেমিয়া বলতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছে? তাহলে তিন ভার্সনও থাকতে পারে, এসটি ডিপ্রেশনও থাকতে পারে। এখানে মোটামুটি সবগুলাতেই আমরা যেগুলো দেখলাম সবগুলাতেই এসটি ডিপ্রেশন পাইছি। এখন ওই যে এমআই এর যে ফিচার গুলা ছিল, এমআই এর ফিচার গুলা দেখতে পারো। ওই যে প্রথম ইসিজি তেই কিন্তু আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দেখো যেটাতে ইনফিরিয়র এমআই, তাহলে এসটি এলিভেশন ছিল, এখানে এসটি এলিভেশন ছিল, এসটি এলিভেশন ছিল। আবার 1 আর এভিএল এ কিন্তু এসটি ডিপ্রেশন ছিল। তাহলে ভাইয়া এখন কি বলবো, একটা তো এসটি ডিপ্রেশন আছে আর একটা এসটি এলিভেশন আছে, তাহলে একটা ইসকেমি ইন্ডিকেট করতেছে আর একটা কি করতেছে, এমআই ইন্ডিকেট করতেছে। বিষয়টা এরকম না, যেখানে এসটি এলিভেশন থাকবে সেটাই আমরা ধরে নিব। তার মানে 2 3 এবিএফ এসটি এলিভেশন আছে, দিস ইজ এমআই। আর 1 আর এবিএল এসটি ডিপ্রেশন, এটা হলো রেসিপ্রোকাল চেঞ্জ, নট ইসকেমিয়া। ওকে, এই ছিল আমাদের স্পেশাল কিছু ইসিজি বিষয়ক কথাবার্তা। এরপরে যদি কারো কোনো বিষয়ে আরো স্পেশাল জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে বলতে পারো, অথবা গ্রুপেও বলতে পারো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়, আমি আলোচনা করব। আজকের আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি চোখে ধরা পড়ে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই সংশোধন করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?
মানুষ মাত্রই ভুল। আপাতত এই স্পেশাল ক্লাসের মাধ্যমে আমাদের ইসিজি কোর্সটিকে সমাপ্ত ঘোষণা করা হলো। কোর্সের বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ, মন্তব্য গ্রুপে অথবা পার্সোনালি আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নাই। আমি একদম ফ্রি মাইন্ডে সেগুলোকে রিসিভ করব। মানুষের সমালোচনাকে আমি অবশ্যই উপদেশ হিসেবে গ্রহণ করব। ঠিক আছে? ভুল হলে সমালোচনা নয়, মানুষের সামনে সমালোচনা নয়, বরং ভুল যে করছে তাকে ধরিয়ে দেওয়াটাই মানুষের কাজ। ঠিক আছে? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ইসিজি অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ মেডিকেল সায়েন্স পড়তে গেলে ইসিজি ছাড়া চলা সম্ভব নয়। এই জন্য ইসিজিটাকে একটু গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।